কবি। জিমনাস্টিক ক্লাব থেকে বাড়ি ফিরে সুরা পোশাক পাল্টে সোজা চলে এলো খাবার ঘরে। লক্ষ্য করলো টেবিলে বসে মা তাকে দেখে মুচকি হাসছে। বিষয়টা একটু অস্বাভাবিক। স্বভাবতই এ পরিস্থিতিতে সুরার কৌতূহল জাগে, কিন্তু সে এখনো ছোট্ট খুকিটি নয়, ভারিক্কি হতে চলেছে। অহেতুক প্রশ্ন করে কৌতূহল প্রকাশ করা তার সম্ভ্রমে বাঁধে। তাই মার কপালে ছোট চুমু খেয়ে আয়নায় এক ঝলক নিজের চেহারাটা দেখে চেয়ারে বসে পড়ল। এখানেও অন্যান্য দিনের তুলনায় কিছুটা অস্বাভাবিকতা। টেবিলটা সুসজ্জিত এবং 5 জনের আসনের ব্যবস্থা করা হয়েছে। তাহলে বিষয়টা আর কিছুই নয়, অতিরিক্ত কাউকে হয়তো খাবার টেবিলে আমন্ত্রণ জানানো হয়েছে। সামান্য হতাশ হয়ে দীর্ঘশ্বাস ফেলল সে। মা, বাবা এবং কাকিমার সমস্ত বন্ধু বান্ধব তার পরিচিত। তাদের মধ্যে এমন একজনও নেই যে নাকি সুরার কাছে চমৎকার এবং মজার মানুষ। ভগবান, কিরকম সব একঘেয়ে তারা, কিরকম ভাবে পরিস্থিতিটাকে বিরক্তিকর করে তোলে। উদাসীন ভঙ্গিতে মাকে বাড়তি চেয়ারটা দেখিয়ে বলল, কার জন্য? কিছু বলার আগে মা কবজি ঘড়ি ও দেয়াল ঘড়ির সময় মিলিয়ে জানলার দিকে তাকিয়ে কান খাড়া করে কিছু শুনবার চেষ্টা করল। শেষে সুরার দিকে মুখ ঘুরিয়ে মুচকি হেসে বলল, আন্দাজ করো না। উফ, মজা করছো কেন? বলেই সুরা বুঝতে পারল আবার সে দারুণ কৌতূহলী হয়ে উঠছে। তার স্মরণ হলো এবার বাড়িতে ঢুকবার সময় ঝিলুবা মাসি দরজা খুলে অস্বাভাবিকভাবেই বলেছিল, এসে পড়েছ? বাহ, খুব খুশি হলাম। তার ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে লুবার খুশি হওয়া খুব বিরল ঘটনা, তা আবার এমন জোর গলায় প্রকাশ করা। সুরা খুব ভালোভাবেই জানে একঘেয়ে ঘরোয়া জীবনের বাধা বন্ধ রুটিনের মধ্যে সামান্য পরিবর্তনের হাওয়া ঢেউ তুললেই তা অন্তর্দৃষ্টিতে ধরা পড়ে যায়। কারণ বৈচিত্র্যের জন্য তার চিত্ত সদা চঞ্চল। হ্যাঁ, হয়তো ঘটনাটা খুব মজাদারই হবে। ভাবতে চেষ্টা করো না, মা একইভাবে রহস্য করল। লুবা মাসির কথাবার্তার ধরন দেখে সে নিশ্চিত ছিল একটা কিছু আশ্চর্যজনক ঘটনা ঘটতে যাচ্ছে, বেশ আশ্চর্যজনক কিছু। কিন্তু যেচে জিজ্ঞেস করায় সে উৎসাহী ছিল না। আর কি, কোথা থেকে কেউ হয়তো আসবে, এই তো কৌতূহল চেপে রাখল সে। সে তো ঠিকই, মা মাথা নাড়লেন। কিন্তু কে? জেনিয়া কাকা? আন্দাজে ঢিল মেরেই তার গাল দুটো লাল হয়ে উঠল। না না, কোনো আত্মীয় নয়, এমন একজন যার সম্পর্কে তুমি পাগল। সুরার চোখ তো ছানা বড়া। হঠাৎ লাফিয়ে উঠে মায়ের গলা জড়িয়ে উৎসাহে ফেটে পড়ল। সত্যি সত্যি বলছো মা? ছাড় ছাড়, হাসতে হাসতে মা মেয়েকে ঠেলে দূরে সরিয়ে দেয়। একেবারে দুষ্ট বে, দাঁড়া, আমি সব ওনাকে বলবো। মা মা, ক্রিমস্কি এসেছেন? বাবা আনতে গেছেন? জিনা কাকিমাও যে কোনো মুহূর্তে তারা হাজির হবেন। মা মা, আমার ছাই রঙের পোশাকটা পরবো। উফ, তারা আসছেন, এখানেই আসছেন। উত্তেজিত ও উদ্ভাসিত হয়ে মায়ের চেয়ারের চারপাশে সে লাফাতে শুরু করলো। ছুটে গেল আয়নার সামনে। মুহূর্তের মধ্যে পোশাক পাল্টাতে হবে ভেবে যখন শুনল সদর দরজা বন্ধ, আবার আয়নার সামনে ফিরে চুলে আলতো আঙুল বুলিয়ে ধীরে চেয়ারে বসে চোখ বুজে হঠাৎ উত্তেজনা দমন করার চেষ্টা করতে লাগলো। চোখ জোড়া খুলবে, ক্রিমস্কিকে দেখতে পাবে এই ঘরের মধ্যে, হাতখানেক তফাতে চেয়ারে উপবিষ্ট। যে কবির কবিতা পড়ে সে পাগল, যাকে তার জিমন্যাস্টিক ক্লাবের সবাই মনে করে আধুনিক কালের শ্রেষ্ঠ কবি। কি শান্ত, ধ্বনি ব্যঞ্জক, স্নেহ স্পর্শ, মধুর কবিতা। ভগবান, এই মুহূর্তে তিনি সশরীরে উপস্থিত হবেন, সুরার ঘনিষ্ঠ হয়ে বসবেন, কথা বলবেন, পাঠ করবেন এমন কবিতার লাইন তিনি যা সদ্য সৃষ্টি করেছেন। জিমন্যাস্টিক ক্লাবের মেয়েরা কেউ তার শোনার সুযোগ পায়নি। আগামীকাল গর্বে সে তাদের কাছে বলবে, ক্রিমস্কি যা লিখেছেন তোমাদের পড়া উচিত। কোন লেখা? তারা জিজ্ঞেস করলেই সুরা আজকের কবিতাগুলো আবৃত্তি করে শোনাবে। স্বভাবতই তারা যখন জানতে চাইবে কোথায় সেগুলো পেল, সুরা বেশ বুক ফুলিয়ে জবাব দেবে যে কোথাও ছাপা হয়নি এখনো। গতকালকেই ক্রিমস্কি স্বয়ং সুরাদের বাড়ির খাবার টেবিলে তার সামনে আবৃত্তি করেছিলেন। কিরকম বিস্মিত হবে ওরা, হিংসে জ্বলবে। ওই প্যাচালো বুদ্ধির কি না মুখে ঝামা ঘষে দেয়া যাবে, ওকে শিক্ষা দেয়া যাবে। বোনকে শেখাতে আসা কোনো গায়িকার চেয়ে কোনো কবির সঙ্গে পরিচয় থাকা কত উঁচু দরের। তারা জিজ্ঞেস করবে, সুরা
আমাদের সঙ্গে পরিচয় করিয়ে দে না। এবং আচ্ছা, উনি যদি সহসা ওর প্রেমে পড়ে যায়? এটা অসম্ভব কিছু নয়, কারণ তিনি কবি। সচরাচর কবিরা প্রেমের ব্যাপারে বেশ দুর্বল। আচ্ছা, তিনি গোঁফ রাখেন? আচ্ছা, তিনি কি ধরনের গোঁফ রাখেন? তার চোখ জোড়া নিশ্চয় আয়ত এবং বিষণ্ণ, আঁখি পল্লবে রাত্রি জাগরণের কালচে ছাপ, নাকটিও নিশ্চয়ই টিকলো, ছোট্ট। গোঁফটি নিশ্চয়ই কৃষ্ণবর্ণ হবে। তার সামনে হাত কচলে হাঁটু গেড়ে বলবে, সুরা সুরা, তোমাকে দেখা মাত্রই জীবনের নতুন উষার উদয় হলো, হৃদয়ে কাঁপন তোলে আশার আলো। এলে শুধু তুমি, তুমি এলে, শপথ করি হৃদয় তোমায় চিনতে ঠিকই পেল। যা, এই লাইনগুলো তো কবিতায় উনি লিখিয়েই ফেলেছেন। তাহলে দমচাপা ধুলো, তার উপর বিভৎস একটা গন্ধ। সারা রাত মশাই ঘুমোতে পারেনি। কথাবার্তার আওয়াজে সুরা স্বপ্নলোকের বিচরণ ভঙ্গ করে বাস্তবের সম্বিতে ফিরে এলো। কণ্ঠস্বরে যদিও দীর্ঘকায় ব্যক্তির কর্কশ ও স্বেচ্ছাচারিতার সুর ছিল, সুরার কানে লাগলো কোমল ও আকর্ষণীয়। চোখ খুলে উঠে দাঁড়াতেই দেখতে পেল কালো ভেলভেটের জ্যাকেট, ধূসর রঙের প্যান্ট পরিহিত দীর্ঘকায় একজন পুরুষ সুরার সামনে দাঁড়িয়ে আছেন। শুভ দিন ভদ্রমহিলারা, আমাকে ভুলেই গেছেন তাই না? আমি। সুরা দ্বিধান্বিত চিত্তে বলে উঠল, আপনার কবিতা আমি সবসময় পাঠ করি। অবশ্যই শেষবার যখন বাড়ি এসেছিলেন অনেক ছোট ছিলাম আমি। এখন তো বেশ ভারী কি লাগছে। তীর্যক দৃষ্টিতে এক ঝলক দেখেই উনি হাসতে হাসতে বলে উঠলেন। আরও কিছু বলতে গিয়ে নিজেকে সামনে নিলেন, যেমন বয়স্ক ব্যক্তিরা করে থাকেন। চেয়ারে দেহটি এলিয়ে দিতে দিতে সুরার বাবাকে উদ্দেশ্য করে বললেন, বাহ, তোমার ঘরটি বেশ খোলামেলা, আরামদায়ক। মিখাইল নতমস্তকে নখ ঘুরতে ঘুরতে সুরা চকচকে প্লেটে কবির হাসি হাসি মুখটির প্রতিফলন দেখতে পেল। কবির ধূসর রঙের প্যান্ট, লোম ছাঁটা মাথা এবং সরু লাল গোফটির সুরা ঠিক মনে ধরল না। উফ, কি নিরস, ছন্দহীন। এমনকি চাচা নীল গাল, থুতনি এবং ঠোঁট নাড়বার ভঙ্গিটি পর্যন্ত। চোখ জোড়াও অত্যন্ত সাধারণ, যে কেউ বলবে প্রাণহীন। পাতাগুলো যেমন খুলে পড়তে চায়, কপালটা বলি রেখায় ঠাসা। বলতে কি, সুরার দেখা বিভিন্ন ডাকঘরের সাধারণ এক কেরানির মতো লাগছে ওনাকে। তার হাব ভাব চেহারায় ছিটে ফোটাও কবিত্ব ভাব নেই। হাত জোড়া, সুরা চোরা চাউনি দেয়, মনে হয় বেত রুগীর মতো স্থূল। আঙুলগুলো বেটে মোটা, একটা আঙুলে আবার দামি পাথরের আংটি পরেছেন। বিষাদে সুরা দীর্ঘশ্বাস ছাড়ল। তুমি তাহলে আমার কবিতার পাঠিকা? কবি সুরা উদ্দেশ্য করে বললেন। সম্মতি জানিয়ে সুরা রক্তিম হয়ে ওঠে। খুব ভালো। কথা হচ্ছে তোমার কি ভালো লাগে? বলতে আপনার লেখা নিয়ে ওরা সব পাগল, মা জবাব দিলেন। যা, আপনি চাটুকারিতা করছেন। মোটেই না, মিথ্যে কথা। মায়ের কথার প্রতিবাদ করল সুরা, কিন্তু কবির কথার পিঠে অর্থটা দাঁড়ালো উল্টো। খুব লজ্জা লাগছে সুরার। এ পরিবেশ নিজেকে বোকা বোকা ঠেকছে। মা, বাবা, কাকা এবং উনি প্রত্যেকেই হাসছেন। কি একটা কারণে উনি চোখ তুললেন। সমস্ত মুখটাই মনে হলো ভাড়ামির ছাপ। উনি অমনভাবে ভুরুযুগল তুললেন কেন? সবার সঙ্গে এত হাসি মশকরাই বা কি দরকার? তিনি তো একজন কবি, অত্যন্ত অনুভূতিশীল এবং বুদ্ধিদীপ্ত হওয়া উচিত ওনার। সুরা এই লজ্জা পাওয়ায় উনি কি মজা পাচ্ছেন? অন্য সবাই যেমন পায়, উনি 10টা মানুষের মতো অতি সাধারণ। সম্ভবত প্রাথমিক অবস্থা বলে উনি সবার সঙ্গে খাপ খাওয়ার চেষ্টা করছেন। এরপরেই ওনার ব্যবহারে স্বকীয়তা ফুটে উঠবে। কোন ক্লাসে পড়ো সুরা? ক্লাস 6-এ। এ কথা জানতে চাইলেন কেন উনি? সুরার নাম ধরেই বা ডাকলেন কেন? কোন শিক্ষককে মশাইকে তুমি বেশি পছন্দ করো? মনে হচ্ছে আঁকার মাস্টার মশাই, না সাহিত্যের? আচ্ছা আচ্ছা, সাহিত্যের শিক্ষক। চাপা হাসি রোল উঠল। মনে হলো সুরার টুকরো টুকরো হয়ে বিক্ষত হচ্ছে। কে যেন দেহের মধ্যে ফুটিয়ে দিচ্ছে হাজার হাজার আলপিন। এই মুহূর্তে টেবিল পরিত্যাগ করে নিষ্কৃতি পেতে চাইল সে। খুব নিরাসক্ত লাগছে। মনে হয় আর সে চোখের জল ঠেকিয়ে রাখতে পারবে না। এভাবে নিজেকে মেলে ধরল কেন সে? আত্মা অভিমানে কাঁপতে কাঁপতে সে কবির দিকে তাকালো। চোখ জোড়ায় ক্রোধ ও চিত্ত চাঞ্চল্যের এক অদ্ভুত মিশ্রণ। ভয় হচ্ছিল সব কথা বলার আগেই সাহসের বাঁধটি তার ভেঙে পড়বে।
তাই টেবিলটা আঁকড়ে এক নিঃশ্বাসে বলতে শুরু করলো, উত্তরটা কি খুবই ছেলে মানুষই মনে হলো আপনার কাছে, কিন্তু কথাটা খুব সত্যি। স্কুলের শ্রেষ্ঠ শিক্ষক বলে আমরা তাঁকে ভালোবাসি, শ্রদ্ধা করি। তিনি বলতে পারেন আশ্চর্য সুন্দরভাবে পড়িয়ে শোনান সব রকমের বই। সাহিত্যের যে কোনো নতুন দিক তিনি আমাদের সামনে তুলে ধরেন। সবকিছু মিলিয়ে উনি অত্যন্ত ভালো মানুষ। আপনি যাকে খুশি জিজ্ঞেস করতে পারেন। আমাদের ক্লাসে কি উঁচু ক্লাস, সবাই এক কথা বলবে। আপনার হাসির কারণটা কি জানতে পারি? অবশ্য আমি। সুরা, কি হয়েছে তোমার? বাবা গম্ভীরভাবে হেঁকে উঠলেন। আমার ছোট্ট মহিলাটি আঘাত দিয়েছি, ধীর কণ্ঠে ক্রিমস্কি বলে উঠলেন। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তার ক্ষমা চাইবার ধরনটি সুরার কানে কর্কশভাবে বাজল। মনে হলো কথাগুলোর মধ্যে আদৌ আন্তরিকতা নেই এবং সুরা কি মনে হতে পারে সে ব্যাপারে মোটেই চিন্তিত নন। উপরন্তু এ পরিস্থিতিতে নিজেকে অনাহুত মনে হচ্ছে। কেউ যেন তার উপস্থিতি কাম্য মনে করছে না। আত্মা গ্লানিতে খাওয়ার টেবিলে সে বসে রইল। হৃদয় ভারাক্রান্ত হলো করুণার বেদনায়। এই তাহলে উনি আবার কবি, আর 10টা মানুষের সঙ্গে কোনো প্রভেদ নেই। খাওয়ার পর নিজেকে ঘরের জানালায় বসে ভাবতে শুরু করলো সে। জানলার ওপাশেই তার প্রিয় লাইলাকের ঝোপ, বাগান এমনভাবে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল, জীবনে এই প্রথম যেন দর্শন মুগ্ধ হচ্ছে। 10টা সাধারণ মানুষের মতো। কিন্তু কেন? তাহলে বাবাও কবিতা লেখেন না কেন? উনি কি কবির চেয়ে কোনো অংশে নিকৃষ্ট? কবির কিছু কবিতার লাইন মনে এলো তার। কি ওই ক্লান্তিক, কি উদ্দীপক, কি বেদনা বধুর কোমল ছন্দের ছটা। খেতে খেতে একবারও কি তিনি সে ভাষায় কথা বললেন না? তিনি শুধু কলম দিয়ে লিখতেই অভ্যস্ত। যেমন সোনিয়া সাজাকোভা কাগজ দিয়ে ফুল বানাতে যন্ত্রের মতো অভ্যস্ত হয়ে গেছে। সাধারণ মানুষ তার এই ক্ষমতায় হিংসে করলেও উনি হেসে বলেন, এ আর এমন কি, খুব সোজা। বাগান থেকে কিছু কথাবার্তার আওয়াজ ভেসে এলো। বাবা এবং ক্রিমস্কি আছেন ওখানে। লাইলাক ঝোপটার ঠিক পেছনের বেঞ্চটায় যদি ওনারা বসেন, সোরা সব কথাই শুনতে পাবে। ঘাটটা বাঁকিয়ে সে দেখতে থাকে কোথায় বসেন ওনারা। নতুন বইটা কেমন বিক্রি হচ্ছে তোমার? বাবা জিজ্ঞেস করলেন। খারাপ না, দ্বিতীয় মুদ্রণের কথা ভাবছি আমি, কিন্তু লোকগুলো কৌতূহলে যত কিনছে ততটা কবিতাকে ভালোবেসে নয়। বইটা বেরোনোর সঙ্গে সঙ্গে হতভাগা সমালোচকগুলো অপসংস্কৃতি বলে চেঁচাতে শুরু করেছে, আর লোকগুলো সুরসুরি লাগছে। দেখি অপসংস্কৃতিটা কি বস্তু? এই শব্দটা নিয়ে অনেক চেঁচামেচি হয়েছে, যার কোনো মানেই হয় না। যাক, আখেরে লাভ হলো আমারই। হুড়হুড় করে বইটা কেটে গেল। ক্রিমস্কির কণ্ঠে দুশ্চিন্তার ছাপ, তবুও প্রতিটি কথায় ফুটে উঠছিল ক্রোধ। জানলার বসা সুরার অন্তরের কথাগুলো প্রতিধ্বনি তুলছিল। হ্যাঁ, বাবা বললেন, সমালোচকরা তো লেখকদের ওপর খড়গহস্ত। ওদের কথা হচ্ছে কবিরা সাধারণ মানুষের ক্রোধ ও আর্তনাদের কাব্যিক রূপ দেবে। নিজস্ব জগতে বসে তারা ভাবে মানুষের শুধু ক্রোধ আর আর্তনাদই আছে। জঘন্য। ওরকম মানুষ আমার তো জীবনে দেখি না। সাধারণ মানুষ বলতে তো কিছু মূর্খ আর কিছু আত্মসুখী, এর বাইরে আর কি আছে? আমাদের সমালোচক মশাইদের এই বিষয়টা মগজে ঢোকে না। তারা শুধু বইয়ের ধুলোই ঘাঁটে। জীবনের সঙ্গে যোগ নেই, নেই কোনো ঐতিহ্য বা নতুন চিন্তার সঙ্গে পরিচয়। তরুণেরা আজকাল অকাল বৃদ্ধ হয়েই জন্মায়। বন্ধু, কে যেন বলেছিল কথাটা? খুবই সত্য কথা। কাব্যটাব্য ওদের বোঝার বিষয় নয়, এমনকি আত্মার শুদ্ধির ব্যাপারেও ওগুলো নিরেট। যাক, এ প্রসঙ্গ থাক। তোমার মেয়েটি কিন্তু ভারী সুন্দর। ও তো জন্ম থেকেই কবি, বোধহয় লক্ষ্য করেছ ব্যাপারটা। ওকে ধন্যবাদ। আপন মনে করে ফিসফিস করে সুরা আনন্দে পুলকিত হয়ে উঠল। ওনার কথাবার্তা থেকে সিদ্ধান্ত করল অহেতুক সে তাঁর বিরুদ্ধে মনে মনে অভিযোগ করেছিল। ঠিক বুঝতে পারেনি ওনাকে। আবার সুরার কল্পনায় উনি একজন যথার্থ কবি হয়ে উঠলেন। তখনই বাগান থেকে ভেসে এলো প্রশংসার বাক্য। হ্যাঁ, ভালো কথা। অশোভন হলে ক্ষমা করো। আমার সেই স্ত্রীর খবর জানি না কোথায় আছে এখন। বছর 2 আগে শুনেছিলাম ককেশাস অঞ্চলের কোনো এক স্কুলে মাস্টারি করে।
উফ, ওর কথা ভাবলেই গায়ে কাঁপুনি দেয়। জগতে কিছু কিছু মেয়ে ছেলে আছে যাদের গুণ বা মূর্খামিতে উদ্দীপ্ত হওয়া তো দূরের কথা, শিউরে উঠতে হয়। ওর সান্নিধ্যে মনে হতো যথার্থই আমি ভীরু হয়ে উঠেছি, যেন আমি একজন পাপী। ওর আসল স্বরূপ আবিষ্কারের পর আমার জন্য আমি জীবনে এমন অনুকম্পা বোধ করিনি। মনে হতো অহেতুক কোনো খ্রিস্টানের আত্মা কষ্ট পাচ্ছে, বিরক্তিকর একঘেয়ে। বলছিলাম, আমাদের জন্য চা আসবে কখন? এই এলো বলে। কিন্তু যেটা আমি জানতে চাচ্ছি তা হলো, তুমি কি ফের বিয়ে করেছ না অবিবাহিত? অবিবাহিত। সেই মে মাস থেকেই সারা শীতকালটা আমি এক রূপসীর সঙ্গে কাটালাম, বুঝলে বন্ধু। সে এক দারুণ ব্যাপার। মেয়েটি আমার গুণমুগ্ধা, দেখতে ঠিক এক টুকরো আগুন, শিক্ষা দীক্ষাও আছে। তাহলে মেয়েটি ছিল জড়বুদ্ধি সম্পন্না। আমাদের পরস্পরের পরিচয় নিছকই দুর্ঘটনা। অন্তত আমার তরফ থেকে পরিকল্পনা ছিল না। ঘটনাটা ঘটেছিল এক পিকনিকে। বেশ খানিকটা টেনে মৌজে ছিলাম আমি। শয়তানি জানে কি করে সে আমার ফ্ল্যাটে চলে এলো। সকালে ঘুম থেকে উঠে চোখ মুছতে মুছতে ভাবছি, সে কি, আমি বিবাহিত। নিজেকে ধন্যবাদ জানিয়ে পোশাক পরে পরবর্তী ঘটনার জন্য অপেক্ষা করতে লাগলাম। বাবা হো হো করে হেসে উঠলেন। সুরের মনে হলো হাসিটা অন্তর বিদীর্ণ করে দিয়ে এলো। ভয়ানক আঘাত পেল সে। বলতে চাচ্ছ সাক্ষাৎ বিষধর? তারপর? হ্যাঁ, মেয়েটি ঘুম থেকে উঠল, দেখলাম তার চোখে জল। তারপর যা হলো, চুম্বনের বন্যা বইয়ে দিয়ে অনেক কিছু শপথ করলাম তার কাছে। সপ্তাহখানেক ধরে পরিপূর্ণ ডুবে থাকার পর আমার ক্লান্তি এসে গেল। মেয়েটার বাবা মা ছিল না, তাদের কথা সম্পূর্ণ চেপে গেছিল। তারপর ধীরে ধীরে স্বাভাবিক জীবন শুরু হতেই ঝামেলার আরম্ভ। শয়তানি জানে কেন। প্রথমেই মেয়েটার প্রমাণ করতে চাইল আমার সুন্দর কোমল ছন্দ লালিত কবিতার সঙ্গে আমার ড্রেসিং গাউনটার কোনো মিলই নেই। বলবো কি তোমায়, শার্ট রুবল দিয়ে কিনেছিলাম ওটি। প্রতিবাদ করতেই ভ্যাচ করে কাঁদতে শুরু করলো। সে এক দৃশ্য বটে। দ্বিতীয়ত, তার ধ্যান ধারণায় কবি হলো এমন এক স্বর্গীয় সৃষ্টি যার বাড়িতে কোনো আড্ডার জায়গা থাকা উচিত নয়। অন্যের কথা বাদ দিলাম, মনের দিক দিয়ে বিচার করলে কবির কাছে অন্য কবিরাও তো আড্ডা দিতে আসবে। উফ, কোন শয়তান যে আমাদের মেয়েদের এসব উদ্ভট চিন্তা ঠেসে দিয়েছে। এরপরেই বিবাদ, কান্নাকাটি, সন্তান চেয়ে গিন্নি বান্নি হওয়ার ঘ্যানঘ্যানানি, সব কিছু চেয়ে দাবি আর দাবি। শেষকালে পালিয়ে এসে চিঠিতে কয়েকটা লাইন লিখলাম। এসব কিছুর ওপর কোনো কবির আগের দরকার স্বাধীনতা। বেশ, তারপরের ঘটনা। বাবা মৃদুস্বরে জিজ্ঞেস করলেন, মাসে মাসে 26 রুবল পাঠিয়ে দিই। সুরা সমস্ত অনুভূতি শীতল হয়ে উঠল। স্নায়ুগুলো কাঁপছে। উদাস দৃষ্টিতে জানালা দিয়ে তাকিয়ে রইল সে। তাই তোমার ইদানিংকার লেখাগুলো নৈরাশ্যে ভরা। তুমি কি আমার এই বইটা পড়েছ? বহুবর্ণ স্মৃতির পোশাক রাত্রির অন্ধকারে বিদীর্ণ হয়ে যায়। বাহ, ও বইটাতে আমি আমার এই বিচ্ছিরি কাহিনীটা স্মৃতি বর্ণনা করেছি। সুন্দর বর্ণনা হয়েছে। বাবা দীর্ঘশ্বাস ফেলল। তুমি তো সর্বদাই বর্ণনার রাজা। সেই যে লাইনটা, আবেগের অস্পষ্ট নকশার মালা। দেখছি খুব খুঁটিয়েই আমার বই পড়ো তুমি। তা ঠিকই, সামনে বলে চাটুকারিতা করছি না। সত্যি তোমার কবিতা আনন্দ দেয়। ধন্যবাদ। এই প্রশংসা তো বেশি শুনতে পাই না, যদিও সত্যি বলতে কি জানি আমি এই প্রশংসার যোগ্য। নিঃসন্দেহে বন্ধু, চলো চা পান করা যাক। একটু লক্ষ্য করো, আধুনিক কবি এবং কবিতার ওপর মানুষগুলো তো কবি নয়, এক একটা শকুন। ভাষাকে ওরা ধর্ষণ করছে, গলিয়ে পচিয়ে দিচ্ছে, বরঞ্চ আমি যত্ন নিয়ে চেষ্টা করছি। সুরা লক্ষ্য করল, বাবা এবং কবি পরস্পর কোমর জড়িয়ে পাশাপাশি বাগানটা পেরিয়ে যাচ্ছে। ক্রমে তাদের কথাবার্তাগুলো অস্পষ্ট হয়ে মিলিয়ে গেল। সুরা সোজা উঠে দাঁড়ালো। মনে হচ্ছে ভারী কিছু বস্তু তাকে চেপে রাখতে চাচ্ছে, নড়তে দিচ্ছে না। সুরা, এসো, চা তৈরি। মার আওয়াজ পাওয়া গেল। উঠে দরজা দিকে এগিয়ে গেল সে। আয়নায় চোখ পড়তেই দেখল তার মুখটা ফ্যাকাশে, লম্বা এবং ভীত। অশ্রু বাষ্পে চোখ দুটো ঝাপসা। খাওয়ার ঘরে ঢুকতেই মনে হলো পরিচিত মুখগুলো অবয়বহীন, অস্পষ্ট সাদা সাদা কিছু বিন্দু। আশা করি তরুণীটি আর আমাদের উপর রাগ পোষণ করছে না। কবির কণ্ঠ শোনা গেল। সুরা জবাব দিল না। তার লোম ছাঁটা মাথাটার দিকে তাকিয়ে স্মরণ করতে চেষ্টা করল, যখন প্রত্যক্ষ পরিচয় ছিল না
নিছক কবিতা পড়ে মানুষটার সম্পর্কে কি কল্পনার স্বর্গটাই তৈরি করেছিল। সুরা কথার জবাব দিচ্ছ না যে? এ কি অভদ্রতা হচ্ছে? বাবা চেঁচিয়ে উঠলেন। সুরার ধৈর্যের বাঁধ ভেঙে পড়ল, চিৎকার করে বলল, কি চাও? কি চাও তোমরা আমার কাছে? একা থাকতে দাও আমাকে। যত সব ভণ্ড। ফোপাতে ফোপাতে রান্নাঘর থেকে সে ছুটে বেরিয়ে গেল। যেতে যেতে আবার সে প্রলাপের মতো বকতে থাকলো, ভণ্ড ভণ্ড। বেশ কিছুটা সময় বিস্ময়ে হতবাক হয়ে টেবিলে 4 ব্যক্তি পরস্পরের দিকে তাকিয়ে রইল। আস্তে মা এবং কাকিমা উঠে গেলে বাবা কবিকে জিজ্ঞেস করলো, বাগানের কথাবার্তাও কিছু কিছু শুনে ফেলেছে। বাদ দাও তো। দ্বিতীয়জন অস্থিরভাবে চেয়ার নাড়িয়ে বিরক্তিতে ছুঁড়ে মারল কথাগুলো। মা ফিরে এলো। দুজনার জিজ্ঞাসু দৃষ্টির সামনে কাঁধটা সামান্য ঝাঁকিয়ে উত্তর দিল, ও কাঁদছে।